আমরা এখন দেখব ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা এআইবি পরীক্ষা প্রস্তুতির জন্য ক্রেডিট অপারেশনস এন্ড ম্যানেজমেন্ট সংক্ষেপে কম এই সাবজেক্টের আমরা মডিউল এ ইন্ট্রোডাকশন অফ লোন অ্যান্ড অ্যাডভান্স লেকচার শিট 1 এই লেকচার শিট থেকে আলোচনা করব। তো এই লেকচার শিটের জন্য ইন্ডেক্সে বরাবরই আপনাদের বলছি যে ইন্ডেক্সটা আপনারা খেয়াল করবেন একটু, যে কোন প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট, এই জিনিসটা এখান থেকে আপনারা ভালো বুঝতে পারবেন। আর প্রতিটা প্রশ্নই আপনাদের টেক্সট বইয়ের অনুযায়ী করা, প্রত্যেকটা নোটই টেক্সট বই অনুযায়ী করা, তাহলে এখান থেকে মোটামুটি কমন থাকার সম্ভাবনা অনেক বেশি। তো আর এখানে যে সমস্যাটা হয়, যে সমস্যাটা ফেস করছে বেশিরভাগ যারা পরীক্ষার্থী, তার বেশিরভাগ ফেস করছে হচ্ছে প্রশ্নের মানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন দেয়, সেই প্রশ্নগুলো ধরাটাই কঠিন হয়ে যায়। তো একটা প্রশ্নকে বিভিন্নভাবে মডিফাই করা যায়, সেই সরাসরি যেমন এখানে একটি ব্যাংকের ঋণ গ্রহীতা কত প্রকার আলোচনা করবে, এই জিনিসটা এই প্রশ্নটাই বিভিন্নভাবে দেওয়া যায়, সে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন যায়, কারণ এই জিনিসটা তখন কিন্তু সরাসরি কমন থাকে না, মানে কমনই পড়ছে বাট এই যে এই উত্তরটা লিখতে হবে সেটা মাথায় আসে না, তখন আমরা ভুল করি আর কি। তাই প্রশ্ন বোঝা অত্যন্ত জরুরি, আমাদের বিভিন্ন ভাষা বিভিন্ন অ্যাঙ্গেল ব্যবহার করে প্রশ্ন তৈরি করে। তো এখানে আমরা সাজেশন ভিত্তিক পড়বো, তা না হলে এত বড় সিলেবাস শেষ করা কঠিন হয়ে যাবে। এটা আসলে 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় 3 স্টার দিয়ে রেখেছি। এটা হচ্ছে ক্রেডিট সুবিধা কত প্রকার আলোচনা করো। তাহলে আমরা ব্যাংকে জব করি, আমাদের ব্যাংকে ক্রেডিট যে দেই সেই ক্রেডিট সুবিধা কত প্রকার, এই ক্রেডিট বলতে এখানে আমরা কি বুঝি। আমরা স্বাভাবিকভাবে ব্যাংকে যারা কাজ করে তারা ক্রেডিট অফিসার বলে, তার মানে কি, ও লোন দেয়, ও অ্যাডভান্স দেয়, তাই না? তাহলে এই লোন অফিসারকে আমরা বলি ক্রেডিট অফিসার। তাহলে এই ক্রেডিটের সুবিধা কি কি ধরনের এখানে আমরা সেটা আলোচনা করব। তো এটা আমি আরেকবার ওপেন করি। তো এখানে এই যে তো ক্রেডিট সুবিধা কত প্রকার, তাহলে এখানে সরাসরি যদি আমাদের থাকতো যে ঋণ সুবিধা কত প্রকার, এখানে কিন্তু আসতে পারে বা দিতে পারে এরকম ঋণ সুবিধা কত প্রকার, তাহলে ঋণ সুবিধা আমরা সহজেই বুঝতে পারবো হয়তো, বা ওই জন্য হয়তো ঋণ দিবে না, দিবে হচ্ছে কি ক্রেডিট সুবিধা। ক্রেডিটে হয়তো ওনাকে বুঝবে যে ক্রেডিট মানে অন্য কিছু মনে করবে, সে ঋণ নাও মনে করতে পারে, এই জন্য বিভিন্ন যেন কনফিউশনে পড়ে যায় সবাই, এই ধরনের প্রশ্নগুলো বা ভাষাগুলো তারা ইউজ করে। তো এখানে আমাদের ক্রেডিট সুবিধায় দুই ধরনের সাধারণত আমরা দেখি, একটা হচ্ছে কি ফান্ডেড ক্রেডিট সুবিধা, আর একটা হচ্ছে কি নন ফান্ডেড। একটা হচ্ছে ফান্ডেড আর একটা হচ্ছে নন ফান্ডেড। তো এই ফান্ডেডের মধ্যে আমি ইয়ে লিখছি, একটু তাহলে পরে কথা বলি আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা হচ্ছে ফান্ডেড আর একটা হচ্ছে কি নন ফান্ডেড, এটা হচ্ছে মূল হেডিং দুইটা, একটা হচ্ছে ফান্ডেড আর একটা হচ্ছে নন ফান্ডেড। তাহলে ফান্ডেড আর নন ফান্ডেড কি, যারা ক্রেডিটে যারা জব করে তারা ভালো বলতে পারবে আর কি, এবং সহজে এটা লিখতে পারবে। তাহলে ফান্ডেড ক্রেডিটটা কি, ফান্ডেড লোনটা কি? ফান্ডেড ক্রেডিট এমনই একটি ধরনের ক্রেডিট সুবিধাকে বোঝায় যেখানে ঋণদাতা ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণের জন্য প্রকৃত তহবিল বা ক্রেডিট প্রদান করে। অর্থাৎ ঋণ পাইছে, বিষয়টা এরকম, সহজে যদি বলি, আমরা কাউকে ঋণ আমরা দিয়েছি, সরাসরি তার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিচ্ছি। কাউকে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করছে, তাকে চার্জ কাটে দেখা যাচ্ছে যে 99,000 টাকা আমরা তার অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছি, সে 99,000 টাকা উত্তোলন করতে পারবে, এটা হচ্ছে আমাদের কাছে ফান্ডেড ক্রেডিট। আমরা সরাসরি ফান্ড হিসেবে যেটা জমা করে দিই সেটা হচ্ছে ফান্ডেড ক্রেডিট। আর যে ক্রেডিটগুলো ফান্ডেড বলতে, নন ফান্ডেড বলতে যেটা সরাসরি আমরা অ্যাকাউন্টে ক্রেডিট করে দেই না, সেটা হচ্ছে আমাদের কাছে কি নন ফান্ডেড।
সেগুলো কোনগুলা, এটা আমরা দুটা একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে সহজ হবে। এই যে নন ফান্ডেড ক্রেডিট সুবিধার জন্য সরাসরি তহবিল জড়িত থাকার প্রয়োজন হয় না, মানে সরাসরি যে টাকা আমরা তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো এটা আমাদের প্রয়োজন হয় না। হ্যাঁ, তো ওই ওই লিঙ্কে টাচ করেন, আমি তো লিঙ্ক দিয়েছি আপনাকে, ওটাই হচ্ছে, ক্লাস হচ্ছে, ঢুকতে পারবেন। ওই ওই লিঙ্কে কাজ হচ্ছে না। আচ্ছা, আমি আবার লিঙ্ক দিচ্ছি, দাঁড়ান তো। আপনার তো জয়েন করতে সমস্যা হয়নি নাকি আসিফ ভাই? না, আমার কোনো সমস্যা হয়নি ভাই। লিঙ্ক তো ঠিকই আছে। হ্যাঁ, লিঙ্ক ঠিকই আছে, এই লিঙ্কই দিচ্ছি, এআইবিবি লিঙ্ক। এটা তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের আহ, নগদ তহবিল, যেটা সেই নগদ তহবিল সরাসরি আমরা ক্রেডিট করি না। সেটা কি কি ক্ষেত্রে হতে পারে? এই যে লেটার অফ ক্রেডিট অর্থাৎ এলসি যখন করি, সেই ক্ষেত্রে যখন ব্যাংক গ্যারান্টি দেয়, ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে এগুলো হচ্ছে লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টি, তারপর হচ্ছে বিলম্বিত পেমেন্ট গ্যারান্টি, এই যত ধরনের গ্যারান্টি আছে সব গ্যারান্টিগুলোই হচ্ছে আমাদের কাছে নন ফান্ডেড এবং এলসি। আচ্ছা, আর আমাদের যেটা ফান্ডেড, যেটা ফান্ড হিসেবে আমরা কাস্টমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেই, সেটা হচ্ছে লোন, সাধারণ যেটা লোন বলে আমরা ডাকি, কোনো কিছু লোন, আমাদের পার্সোনাল লোন বা স্যালারি লোন যেটাকে বলি, সেই লোনটা আমাদের ফান্ডেড ক্রেডিট হিসেবে থাকে, ক্যাশ ক্রেডিট হয়। এই লোনের মধ্যে আমাদের সব ধরনের এই লোনগুলো পড়বে, মানে পার্সোনাল লোন, ক্যাশ, আপনার স্যালারি লোন, কনজিউমার লোন যেগুলা সেগুলা। আর ক্যাশ ক্রেডিট তো আমরা জানি, সিসি ক্যাশ ক্রেডিট। তো এই ক্যাশ ক্রেডিটটাও এখানে আমাদের ফান্ডেড লোনের মধ্যে আসবে। ক্যাশ ক্রেডিট হলো এক ধরনের, এটা পুরোটা পড়ছে না কারণ এটা তো আপনাদের জানাই এগুলা। ক্যাশ ক্রেডিট হলো এক ধরনের ক্রেডিট সুবিধা যা ব্যাংকগুলি তাদের কার্যকরী মূলধনের চাহিদা মেটাতে ব্যবসায়ীগুলি ব্যবসাকে প্রদান করে থাকে। ক্যাশ ক্রেডিটটা হচ্ছে আমাদের ব্যবসাকে প্রদান করে তার কার্যকরী মূলধন সম্পাদনের জন্য। তাহলে কার্যকরী মূলধন, এটা আমরা ইয়েকে দেখবো, তৃতীয় অধ্যায়ে আছে কার্যকরী মূলধন নিয়ে, ওয়ার্কিং ক্যাপিটাল। হুম, কার্যকরী মূলধনের ইংরেজি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। সে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আমাদের তৃতীয় অধ্যায়ে আছে আলোচনা, বিস্তারিত আলোচনা এবং ম্যাথ আছে এর উপরে। আচ্ছা, তারপরে আমাদের আছে এখানে ক্যাশ ক্রেডিট আর দুই ধরনের থাকে, ক্যাশ ক্রেডিট প্লেস আর ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন। তারপরে আছে ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট সাধারণত আমরা ওভারড্রাফট কাকে বলে? মানে জমাতিরিক্ত, মানে ব্যাংকে যা জমা আছে তার অতিরিক্ত উত্তোলনকে ব্যাংক ওভারড্রাফট বলে। সাধারণত এটা ব্যাংক ওভারড্রাফটটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশে ততটা বেশি প্রচলিত না। তারপরে আছে এখানে বিল ক্রয় ডিসকাউন্টেড। আর তাছাড়া আমাদের অন্যান্য গুলাও রয়েছে, ভোক্তা ঋণ, এসএমই ঋণ, গোষ্ঠীগত ঋণ, ইজারা ঋণ, মানে বিভিন্ন ধরনের যে ঋণগুলা আপনার ব্যাংকে যে প্রোডাক্ট আছে, ঋণের প্রোডাক্টগুলো, ক্রেডিট প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো আমরা কাস্টমারের কাছে সেল করে সরাসরি নগদ টাকা তার অ্যাকাউন্টে জমা করে দেয়, সেই ধরনের প্রোডাক্টগুলো এখানে নাম লিখবো আমরা ফান্ডেড, শেষ হিসাব। আর নন ফান্ডের মধ্যে আমরা তো নাম শুনে আসছি, লেটার অফ ক্রেডিট, এলসি। এলসির পুনরূপ হচ্ছে লেটার অফ ক্রেডিট। এই এলসির কথাটা এখানে লিখবো নন ফান্ডের মধ্যে, আর হচ্ছে ব্যাংক গ্যারান্টি, এই ব্যাংক গ্যারান্টির কথাটা লিখবো, এই দুটা কথাটা দুটোকে লিখবো এখানে আমরা। তো নন ফান্ডের মধ্যে আমরা লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টি, এই দুটোটাই আমাদের নন ফান্ডেড। এই বাবদ সরাসরি কাস্টমার অ্যাকাউন্টটা আমাদের ক্রেডিট করা হয় না, কাস্টমারকে একটা সুবিধা দেওয়া হয়, কাস্টমারের পক্ষ থেকে ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে। লেটার অফ ক্রেডিটটা ওই রকম এক ধরনের, যে শর্ত পূরণ সাপেক্ষে তাকে টাকাটা পেমেন্ট করা হয় আর কি। তো সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টির ওই একই একই রকমের জিনিস ব্যাংক গ্যারান্টি, যে গ্যারান্টি দিচ্ছে আমরা কাস্টমারকে, যদি সে ভবিষ্যতে কোনো এই ধরনের কাজ করতে গিয়ে যে ক্ষতির সম্মুখীন হয় বা এটা যদি সে ফেল করে, তাহলে আমরা ব্যাংক তার পক্ষ থেকে সেই টাকাটা পূরণ করবো, সেটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি। আচ্ছা, তো তারপরে আছে ব্যাংক গ্যারান্টি, পারফরমেন্স বন্ড, বিলম্বিত, এটা সব লেখা আছে, তবে আমাদের এই দুটোটাই একটু উল্লেখ করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ক্রেডিটের সুবিধা, মানে ক্রেডিটের ধরন আর কি, প্রকার, এটা আলোচনা করব। তাহলে বিভিন্ন ধরনের ক্রেডিট সুবিধা কি কি, বা এটা বিভিন্ন ভাবে আসতে পারে। আপনার ব্যাংকের ক্রেডিট সুবিধাগুলো আলোচনা করো, বা ক্রেডিট আলোচনা করো, বা লোন প্রোডাক্টগুলো আলোচনা করো,
বা এরকম ভাবে। তারপরে আছে আমাদের পরেরটা, ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সম্পর্কের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করুন। এখানে পাঁচ, এই যে গত যে পরীক্ষা হয়ে গেল সেটাতে আসছে 97টাই রিপিট করেছে আর কি, 97টাই রিপিট করেছে, তো এটা আমরা দেখবো না। তারপরে আছে ক্রেডিট পরিকল্পনা কি, ক্রেডিট পরিকল্পনা প্রভাব করার সেক্টর কি কি, অর্থাৎ ক্রেডিট পরিকল্পনাকে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, একই আসতে পারে, একই কথাই আর কি। ক্রেডিট পরিকল্পনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, তাহলে এখানে আমরা দেখব তার 4 নাম্বার ক্রেডিট পরিকল্পনা। তাহলে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থা, আর্থিক বাজারের পরিস্থিতি, প্রতিযোগিতা বিবেচনা করে ব্যাংকের ম্যান্ডেট এবং সরকার নিয়ন্ত্রণের অগ্রাধিকার অনুযায়ী পূর্বনির্ধারিত ক্রেডিট লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কিভাবে ঋণ মঞ্জুর করা উচিত এবং তা কিভাবে আদায় হবে, সামগ্রিক প্রক্রিয়াকে ঋণ পরিকল্পনা বলে। তাহলে এখানে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ভাবে দেওয়া আছে, অনেক কিছু বলা আছে। এত কিছু যদি আপনার না মনে থাকে তাহলে ডাইরেক্ট আমরা লিখবো ক্রেডিট পরিকল্পনা বলতে ঋণ পরিকল্পনা, অর্থাৎ একটা কাস্টমারকে আমরা ঋণ দিব এবং সে ঋণ দেওয়ার পরিকল্পনা কিন্তু ক্রেডিট পরিকল্পনা না। ওই কাস্টমারের কাছ থেকে আবার রিকভারি করব, আমরা রিকভারি করব, সেই রিকভারির পরিকল্পনাটাও হচ্ছে ক্রেডিট পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ ঋণ দেওয়া থেকে শুরু করে কাস্টমারের কাছ থেকে ক্রেডিট আদায় করা পর্যন্ত যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে ক্রেডিট পরিকল্পনা বা ক্রেডিট প্ল্যান। তাহলে এই প্ল্যান আমাদের ব্যবসায় অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্ল্যান হিসেবে ব্যবহৃত হবে। এর মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো এখানে লিখতে হবে, যে ক্রেডিট পরিকল্পনার মধ্যে কখন কি হবে, ঋণ দেওয়া হবে, সুদের হার কত হবে, পরিশোধের শর্তাবলী কি, উপযুক্ত ক্রেডিট পণ্য নির্বাচন, মানে ওই কাস্টমারকে আপনি এখন দেখতেছেন ওই কাস্টমারকে কোন ধরনের প্রোডাক্ট দেওয়া যায়, হুম, যে তাকে এসএমই দেওয়া যাবে না, তাকে কোনো ব্যবসায়িক উন্নয়ন দেওয়া যাবে এরকম ভাবতে পারেন। তাকে স্যালারি, সে ব্যবসা চাকরি করে, তাকে স্যালারি লোন দেওয়া যাবে নাকি, এই ধরনের ইয়েগুলো এখানে থাকবে, পরিকল্পনাগুলো এখানে থাকবে, নির্বাচন করবো আমরা। একটি ভালো ক্রেডিট স্কোর বজায় রাখে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণগুলো অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমরা এই ক্রেডিট পরিকল্পনার মধ্যে আমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ আমাদের কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে লিস্ট তার ইয়া অনুযায়ী। আচ্ছা, তাহলে ক্রেডিট পরিকল্পনাটা কি, ঋণ দেওয়া থেকে শুরু করে ঋণ আদায় করা পর্যন্ত আমাদের ক্রেডিট সম্পর্কিত যে পর্যালোচনা থাকে বা পর্যালোচনা করা হয় সেটা হচ্ছে ক্রেডিট পরিকল্পনা। তো ক্রেডিট পরিকল্পনাকে প্রভাব বিস্তারকারী উপাদান কি কি, ওই যে ক্রেডিট পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে প্রথম যেটা হচ্ছে আপনার ব্যাংকের ম্যানুয়াল। ব্যাংকের ম্যানুয়াল অনুযায়ী ক্রেডিট আপনার পরিকল্পনা চিন্তা করতে হবে, কারণ ব্যাংকের ম্যানুয়ালের বাইরে আপনি ক্রেডিট দিতে পারবেন না। হ্যাঁ, যে এক্সেপশনাল থাকে আমাদের বড় স্যারদের সেটা অনুমতি নিতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে ক্রেডিট পরিকল্পনার উপর প্রভাব বিস্তারকারী আপনি ক্রেডিট দিতে পারবেন কি পারবেন না, এটা কোন কোন বিষয়ের উপর প্রভাব বিস্তার করবে সেটা এখানে আমরা লিখব। ব্যাংকের ম্যান্ডেট, তারপরে আছে সরকার এবং নিয়ন্ত্রক অগ্রাধিকার। সরকার এবং নিয়ন্ত্রক অগ্রাধিকার, সরকার যেটাতে দিতে বলবে সেই খাতগুলোতে আমরা দিব। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, ক্রেডিট পরিকল্পনার উপর মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের অনেক বড় ভূমিকা রয়েছে বাংলাদেশে, পৃথিবীর সব জায়গায়। আচ্ছা, বাজারে সমজাতীয় কর্মক্ষমতা দৃশ্যকল্প, ক্রেডিট খরচ, তারপর আছে ক্রেডিট খরচ বলতে এখানে যদি আপনি সুদ লেখেন তাও হবে, সুদের হার বা এরকম সুদের হারও হবে। হ্যাঁ, ক্রেডিট পরিকল্পনার প্রবিস্তার করার হার কি কি থাকবে, তার মধ্যে সুদের হার একটি। সুদের হার কারণে আপনি তো ক্রেডিট দিতে পারেন অথবা দিতে পারেন না, তাই না, এরকম হতে পারে যে আপনার ইন্টারেস্ট রেট যদি আপনার কম হয় তাহলে সহজে ঋণ দিতে পারবেন, গ্রাহক সংখ্যা অনেক পাবেন, ইন্টারেস্ট রেট হাই হলে তো সহজে দিতে পারবেন না, তাহলে সেটা ক্রেডিট পরিকল্পনার উপর প্রভাব বিস্তার করে। আচ্ছা, তারপরে আছে ব্যাংক কর্তৃক গৃহীত জামানত, ঋণের মেয়াদ, অবশ্যই ঋণের যে টেনর, মেয়াদ, পরিশোধ পদ্ধতি, ভৌগোলিক গুণত্ব, এরকম আমাদের আরো দু চারটা বান লিখতে পারবেন, এটা বানে লেখাটাই শ্রেয় হবে আপনার কাছে। আচ্ছা, আমরা আঞ্চলিক বা শাখা পর্যায়ে ঋণ পরিকল্পনার কাজ কি, শাখা পর্যায়ে ঋণ পরিকল্পনার কাজ কি, আমাদের একটা স্টার দেওয়া আছে, এক স্টার দেওয়া আছে বলতে এটা আপনি পড়বেন, একবার রিডিং পড়বেন এটা। হ্যাঁ, তারপরে আছে কি ক্রেডিট পলিসি, ক্রেডিট পলিসি কি 3 স্টার দেওয়া আছে। তাহলে
ক্রেডিট পলিসি বা ক্রেডিট যে নীতি, হ্যাঁ, ক্রেডিট পলিসি বা ক্রেডিট নীতি যেটা, সেই নীতি এভাবে আছে। লোন নীতি কি, বা ঋণ নীতি কি, বা ক্রেডিট পলিসি কি, বা ক্রেডিট নীতি কি, বিভিন্নভাবে তারা দিতে পারে, এটা ঘুরে পেঁচে দিতে পারে। একটি ভালো ক্রেডিট নীতির বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করুন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তাহলে এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু এই যেটা আর এটা হচ্ছে এটা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আমরা এখানে দেখব 6 নম্বর প্রশ্ন। আর শাখা ভিত্তিক যেটা, এটা একবার পড়ে নিন, এটা হ্যাঁ পড়ে নেওয়ার দরকার, যেহেতু আমরা ব্রাঞ্চ অফিসে কাজ করি বা এরকম আমাদের দিল, তাহলে এই জিনিসটা পড়লে আমরা সহজে এটা লিখতে পারবো। আচ্ছা, আমরা এই যে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ক্রেডিট পলিসি কি, এটি ক্রেডিট পলিসি কি, একটি ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্যগুলি লিখুন। তবে ক্রেডিট পলিসি হলো একটি প্রতিষ্ঠানের একটি কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা তার ক্রেডিট অপারেশন পরিচালনা এবং সম্ভাব্য ঋণগ্রহীতাদের ঋণযোগ্যতা মূল্যায়ন করার জন্য প্রণীত নির্দেশিকা এবং নিয়মাবলীর একটি সেটকে বোঝায়, বা একটি কাঠামোকে বোঝায়। তাহলে পলিসিটা হচ্ছে পলিসিটা হচ্ছে নিয়ম নীতি, এটা বোঝাই যাচ্ছে নীতি, তাই না? পলিসি মানে নীতি। ক্রেডিট পলিসি বলতে ক্রেডিট নীতি মানে কার উপর ভিত্তি করে, কি একটা ম্যানুয়ালের উপর ভিত্তি করে আমাদের এই ঋণটা আমাদের দিতে হবে। তাই এই ম্যানুয়ালটাই হচ্ছে নীতি। তাহলে এই নীতিটা কি, আমাদের একটা কোম্পানি কর্তৃক প্রণীত বা আমাদের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রণীত একটা কাঠামো, আইনগত কাঠামো, যার উপর ভিত্তি করে আমাদের ক্রেডিট পরিচালিত হয়, যার উপর ভিত্তি করে আমাদের ক্রেডিট পরিচালিত হয়, সেটা হচ্ছে ক্রেডিট নীতি। তাহলে ক্রেডিট নীতিটা হচ্ছে যে রুলস বা ফলো করে আমরা ক্রেডিট দিই, সেটা হচ্ছে আমাদের ক্রেডিট নীতি। আচ্ছা, ক্রেডিট পলিসির অধীনে গ্রাহক এবং ব্যবসায়ীকে ক্রেডিট কার্যক্রম প্রসারিত করতে হবে, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত এবং সময় মতো পরিশোধের সম্ভাবনা সর্বাধিক থাকে। আচ্ছা, এই ক্রেডিট নীতির মধ্যে আমাদের থাকবে কাস্টমার ভালো কি মন্দ, কাস্টমার কে কত টাকা কি দিতে পারবো, ঋণ দেওয়ার সুদের হার কত হবে, মানে এই যাবতীয় যত যা আছে সবগুলো আমাদের এই ক্রেডিট পলিসির মধ্যে থাকবে, ক্রেডিট নীতির মধ্যে থাকবে। সেই নীতি যদি না থাকে তাহলে তো সেই নীতি ফলো করেই তো আমরা কাস্টমারকে লোন দেবো, তাই না? তাহলে লোনের যাবতীয় সবকিছুই সেই পলিসির মধ্যে বা লেখা থাকবে, বা যে কাঠামো বা রুলসের মধ্যে লেখা থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে পলিসি, মানে ক্রেডিট পলিসি। আচ্ছা, একটি ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্য চাইছে, মানে ওই যে নিয়ম কাঠামো আইনগত যে বইটা ম্যানুয়াল যেটা, সেই ম্যানুয়ালের আমাদের কি বৈশিষ্ট্য আমাদের থাকা দরকার? ক্রেডিট ভলিউম, উপার্জন, সম্পদের গুণগত মান, নিয়ন্ত্রক সম্মতি, আবেদন পদ্ধতি, কমিটি গঠন, কার্য নির্ধারণ, মূল্যায়ন, এখানে অনেক আলোচনা করা আছে, অনেক কিছু লেখা আছে। এখানে 16টা আছে। এই 16টাতে সবকিছু তা না, আপনার এই 16টা মুখস্থ রাখা কঠিন হয়ে যাবে। যতদূর পর্যন্ত আপনি পারেন সেটা আপনি লিখে যাবেন। এই 16টা যে হুবহু এইভাবে তুলে দিতে হবে ওইরকম না। আচ্ছা, আহ, এই একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, এবারের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনসের মধ্যে আহ, কি আহ, ঋণ প্রশাসনকে কেন্দ্রীভূত করার সুবিধাগুলো আলোচনা করুন। খেয়াল করুন। হ্যালো ভাই, ভাই আমি আমি ওই ওই লিঙ্কে তো জয়েন করছে ভাই, ওনাকে ওনাকে জয়েন করেছে ওই লিঙ্কে, হ্যাঁ। না না, যে ওই লিঙ্কে টাচ করতে জয়েন করে ক্লাস, লাইভ ক্লাস হচ্ছে না। আচ্ছা, এই ক্লাসটা শেষ হলে, হ্যাঁ 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 হ্যাঁ, পড়াটা প্রথমটা পড়াটা তো একই। তাহলে আপনার মোবাইলে হয়তো বা সমস্যা, রিস্টার্ট দেন তো, রিস্টার্ট দেন, হয়তো জুম আইডি কাজ করছে না। আচ্ছা, আচ্ছা, এখানে আছে কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনের কাজ কি।
আমরা জানি এটা যে যারা ব্যাংকে কাজ করি তারা প্রত্যেকেই আমরা জানি কেন্দ্রীভূত কেন্দ্রীভূত অর্থাৎ আমরা জানি যে সেন্ট্রালাইজেশন, তাই না? আমরা এর আগে জানছি সেন্ট্রালাইজ ব্যাংক। ওটা হচ্ছে কি সেন্ট্রালাইজ ব্যাংক, অমুক ব্যাংক সেন্ট্রালাইজ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এনআরবি ব্যাংক, এগুলো হচ্ছে কি সেন্ট্রালাইজ ব্যাংক। মানে ঋণ দেওয়া নেওয়া এটা ম্যানেজারের হাত খুব কম থাকে এখানে। হ্যাঁ, সেন্ট্রাল থেকে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা বেশি গুরুত্বপূর্ণ বা অগ্রাধিকার পেয়ে থাকে আর কি। আর ব্রাঞ্চ ব্যাংকিং যেগুলো সেগুলোতে আমাদের ম্যানেজার মোটামুটি অনেক রকম বড় ভূমিকা পালন করে আর কি। তো তাহলে ব্রাঞ্চ ব্যাংকিংটা হচ্ছে মূলত বিকেন্দ্রীভূত, আর কেন্দ্রীভূতটা হচ্ছে সেন্ট্রালাইজটা, এই যে যেটাকে বলে আমরা সেন্ট্রালাইজ ব্যাংক। হুম। তো কেন্দ্রীভূতটা হচ্ছে সেন্ট্রাল, মানে একটা কেন্দ্র থেকে সকল ধরনের ক্রেডিট পরিচালনা হয়। আর বিকেন্দ্রীভূত মানে শাখা ভিত্তিক বা শাখা ম্যানেজার যেভাবে ঋণ দিতে চাবে সেভাবে লোনটা হবে বা তাকে লোন নিতে পারবে এরকম। তো এই এই জিনিস দুটো জিনিস যদি আমরা করতে পারি, কম্বাইন করতে পারি বা যদি জানি আমরা, তাহলে আমরা সহজে কিন্তু এটা লিখতে পারবো। তাহলে কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশনস কি? ঋণ প্রশাসনকে কেন্দ্রীভূত করার সুবিধাগুলি আলোচনা করি। ঋণ প্রশাসন, তাহলে এটা আপনাদের সহজে যারা ওই রকম সেন্ট্রালাইজ ব্যাংকে কাজ করেন তারাও জানার কথা, যারা ডিসেন্ট্রালাইজ ব্যাংকে কাজ করেন তাদেরও জানার কথা যে ঋণ প্রশাসনকে আমরা মানে যে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ক্যাট, এই ঋণ প্রশাসন যদি আমাদের কেন্দ্রীভূত হয় তাহলে সেই কেন্দ্রীভূত যদি থাকে তাহলে আমাদের সুবিধাগুলো কি কি হবে সেগুলো আলোচনা করব এখানে চেয়েছে আর কি। এটা এই সুবিধাটা আমরা দেখে যাবো, এটা আমরা নিজেরাই কিন্তু অনেক পারার কথা এটা। তাহলে কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন হলো সমস্ত ক্রেডিট সম্পর্কিত সিদ্ধান্ত, প্রক্রিয়া, কার্যাবলী প্রতিষ্ঠানের মধ্যে একক বা কেন্দ্রীয় ইউনিটে কার্যাবলী সম্পাদন হয়। মানে একটা কেন্দ্র থেকে যাবতীয় লোনের প্রায় সব ধরনের কার্যাবলী, লোন ফাইল সম্পর্কিত সকল ধরনের কার্যাবলী সেখান থেকে আমাদের ব্রাঞ্চ থেকে আরএম প্রস্তুত করে দেবে বা কোনো অফিসার প্রস্তুত করে দেবে, সেই ফাইল হেড অফিসে চলে গেল, হেড অফিসের তারপরে তারা তাদের কোয়ারি মিট আপ করবে হেড অফিস থেকে। এরা হচ্ছে আমাদের কাছে সেন্ট্রালাইজ। আচ্ছা, এই কেন্দ্রীয় ইউনিটটি সাধারণত ক্রেডিট অ্যাপ্লিকেশন মূল্যায়ন, ক্রেডিট নীতি নির্দেশিকা নির্ধারণ, ক্রেডিট সীমা এবং সামগ্রিক ক্রেডিট ঝুঁকি নিরীক্ষণ করে থাকে। একটি কেন্দ্রীভূত পদ্ধতির সুবিধা হলো আচ্ছা এটা এত কিছু পড়ার দরকার নেই, শুধু ওইটুকু মনে মনে রাখলে হবে। কেন্দ্রীভূতটা কি? বিকেন্দ্রীভূতটা হচ্ছে আমরা বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন হলো প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা, বিভাগ এবং আঞ্চলিক অফিস জুড়ে ক্রেডিট সম্পর্কিত দায়িত্বগুলি বন্টন করে দেওয়া থাকে। তাহলে ওই যে জিনিসটা আমরা বললাম, মূলত আমরা শাখা ভিত্তিক যে দায়িত্বগুলো আমরা বন্টন করে দিই সেটা হচ্ছে আমাদের কাছে বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন। আচ্ছা, এটা আলোচনা করলাম না, এটার উপর আমরা 2 লাইন আমরা কাকে বলি এটা যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি তাহলে লেখা যাবে না, লিখতে পারবো আমরা, কিন্তু প্রাসঙ্গিকটা লিখবেন। বিশাল বড় পাতা করে লেখে শেষ করে কিন্তু কাজ হবে না, আপনি প্রাসঙ্গিক 2 লাইন লেখেন, আপনার কাছে অনেক ইজি মনে হবে। আচ্ছা, তারপরে আছে ঋণ প্রশাসনকে কেন্দ্রীভূত করা, মানে সেন্ট্রালাইজ ঋণ যে ডিপার্টমেন্ট, এই ঋণ ডিপার্টমেন্টকে সেন্ট্রালাইজ করার সুবিধা কি? গ্রাহক সম্পর্কে উন্নতি বা উন্নয়ন, গ্রাহক সম্পর্কে উন্নয়ন ঘটায়, মানে খুব এখানে আমাদের দ্রুততার সহিত দিতে পারি। তারপরে আছে বেটার অর্থপূর্ণ যোগাযোগ, মূল দক্ষতা ও দক্ষতার বিকাশ, ঋণের ঝুঁকি হ্রাস হয়। এই কথার কথা লিখছি। ঋণ ঝুঁকি আমাদের থেকে থাকে আর কি, দক্ষতা বৃদ্ধি করা, অনুমোদনের প্রক্রিয়াকে সরলীকরণ করা, প্রযুক্তি গ্রহণের উন্নতি এবং ঋণ গ্রহীতার ক্ষেত্রে বেটার জাজমেন্ট এবং অভিজ্ঞতা। তাহলে এটা এই যে জিনিস, এই পয়েন্টগুলো আমরা দেখেছি, এই পয়েন্টগুলো যদি আমাদের ঋণ প্রদান বিকেন্দ্রীভূত জায়গায় থাকলেও ওই একই রকমই কথা হতো প্রায়। হ্যাঁ, তো কারণ এখানে ওই গ্রাহক বেসের উন্নতি, মানে গ্রাহককে অধিকতর সেবা দেওয়ার জন্য হয়তো আমাদের এই ডিসেন্ট্রালাইজ করা হয়েছে বা বিকেন্দ্রীভূত করা হয়েছে, এরকম ভাবে আমরা জিনিসগুলো লিখতাম। তো এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করতে। এই পয়েন্টে যে লিখতে হবে এরকম কিন্তু না, অর্থাৎ আমরা আমাদের ঋণ ফাইলটা সেন্ট্রাল কর্তৃক আমাদের অনুমোদন হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে, তাহলে এই অ্যাপ্রুভ হলে এই সুবিধাটা কি লিখবো, আমরা কিন্তু এটা এখানে লিখবো, সেই জিনিসটা এখানে লিখবো
অতি দ্রুত সময়ে এটা সম্ভব হয়। আমাদের একটা মানে স্বচ্ছতা বেশি সুযোগ থাকে এখানে। হুম, স্বচ্ছতার বেশি সুযোগ থাকে, কোনো নৈতিকতা কোনো নৈতিক সম্ভাবনা থাকে না। এই জন্য এইভাবে আপনি এখানে লিখবেন আর কি। এই পয়েন্টগুলো লিখবেন। এই পয়েন্টগুলো লিখতে হবে ওরকম না, ওইরকম কিছু না। এখানে আছে কেন্দ্রীভূত মডেল এবং বিকেন্দ্রীভূত ক্রেডিট মডেলের মধ্যে পার্থক্য লিখো। তাহলে কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত পার্থক্য লিখতে বলছেন। তাহলে এটা তো আমরা যদি কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত কাকে বলে এটা যদি জানি, তাহলে আমরা কিন্তু সহজে লিখতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা 38 বাজে এখান থেকে এর পরবর্তীতে ডাইরেক্ট ঠিক 4 সময় আমাদের ইয়ে হবে এবং সাজেশন ভিত্তিক আমরা ক্লাসের এটা আলোচনা করব। আর আপনাদের অবশ্যই এই ইয়েটা শুনবেন, আপনারা শুনবেন, হয়তো পড়ার অত সময় থাকে না, ইউটিউবে সবগুলো দেওয়া থাকবে, আপনারা একটু শুনবেন, অত শুনলে অনেকটা ইয়ে হবে। এবার এটা ছোট হতে আমরা আগামী দিন এটা আলোচনা করব নেক্সট ইয়ে থেকে। হুম। তো আমাদের পরবর্তী ক্লাস আছে হচ্ছে কোন সাবজেক্ট? জিএফআই আছে, জিএফআই আছে। জিএফআই এর জন্য আপনারা একটু যার যার আছে তারা একটু জয়েন হন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।